ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর চতুর্থ চ্যাপ্টারের আদি সমাজতন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করব, বা তারা যে বক্তব্য রেখেছেন সমাজতন্ত্র সম্পর্কে তার ত্রুটিগুলি নিয়ে আলোচনা করব। এই আলোচনার আগে কয়েকটি কথা বলি। তোমরা ভিডিও শুনছো, আমি বলবো ভিডিও আরও বেশি সময় দিয়ে শুনবে। ক্লাস 9-এর যারা তারা দেখবে, এবং যারা উপর ক্লাসে পড়াশোনা করো, বিভিন্ন চাকরিতে বসবে, চাকরির পরীক্ষাতে, তারাও কিন্তু ভিডিও দেখলে উপকার পাবে। আর এটা মানে এমন একটা বিষয়, 9-এর বিষয়, ইতিহাসের, এটা কিন্তু ধারণা তৈরি করতে হবে। এই ধারণা যদি তৈরি হয়ে যায় একবার, তাহলে তুমি অনেক দিন মনে রাখতে পারবে। যাই হোক, আমার পরামর্শ তোমরা গ্রহণ করছো, আরও বেশি করে গ্রহণ করবে, আরও বেশি করে পড়াশোনা করবে। সবসময় পজিটিভ ভাবতে হবে, যে আমি পারবো না এই কথাটা ভাববে না। খুবই সহজ। ইউরোপ এবং বিশ্ব ইতিহাস জটিল নয়। ভারতের ইতিহাসে অনেকটাই জটিলতা আছে, সেই তুলনায় ইউরোপ ইতিহাস মানে সহজ। কিন্তু আপাত দৃষ্টিতে এই ইতিহাসটাকে তোমাদের কাছে বেশি কঠিন মনে হয়, কিন্তু বেশি কঠিন নয়, অনেকটাই সহজ। যাই হোক, আমি আদি সমাজতন্ত্রীদের বা কাল্পনিক সমাজতন্ত্র সম্পর্কে যে ত্রুটি বিচ্যুতি রয়েছে এবং যে সমালোচনাগুলি রয়েছে, সেগুলো আমি 1, 2, 3 করে আলোচনা করব। প্রথম সমালোচনা বা আদি সমাজতন্ত্রীদের বক্তব্যের প্রথম ত্রুটি। 1 নম্বর, আদি সমাজতন্ত্রীরা অবাস্তব, আদর্শবাদী এবং কল্পনা প্রবণ। আদি সমাজতন্ত্রীরা বাস্তবের যে পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, সেগুলো তারা সঠিকভাবে উপলব্ধি করতে পারেননি, সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি। মানুষের যে চরিত্র, হিউম্যান নেচার, সেটাও তারা সঠিকভাবে বুঝতে পারেননি। তার কারণ সমাজতন্ত্র একটা উন্নত ব্যবস্থা, পুঁজিবাদের তুলনায় সমাজতন্ত্র উন্নত ব্যবস্থা। এ কথা স্বীকার করতে হবে যে সমাজ বিকাশের যেসব স্তর আমরা জানি, যেমন ধরো আদিম সাম্যবাদী সমাজ, তারপর দাস সমাজ। এই যে দাস সমাজ আদিম সাম্যবাদী সমাজের থেকে উন্নত। আবার দাস সমাজ থেকে সামন্ততান্ত্রিক সমাজ সৃষ্টি হয়েছে, সামন্ততান্ত্রিক সমাজ দাস সমাজ থেকে উন্নত। আবার সামন্তবাদী সমাজ থেকে যে পুঁজিবাদী সমাজ, ধনতান্ত্রিক সমাজ সৃষ্টি হয়েছে, সেটা সামন্তবাদের তুলনায় উন্নত। তাই আগামী দিনে এই পুঁজিবাদের গর্ভে বা পুঁজিবাদ থেকে যে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সেই সমাজতন্ত্র একটা উন্নত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন। এটা করতে গেলে যে বাস্তব পরিস্থিতি, লড়াই সংগ্রাম শোষিত বঞ্চিত মানুষকে করতে হবে, সে কথা আদি সমাজতন্ত্রীরা ভাবেননি। তারা কল্পনা করেছেন যে সমাজতন্ত্র ভালো একটা সিস্টেম, সে কথাই তারা তুলে ধরেছেন। নাম্বার 2, পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রে পৌঁছানো যে ব্যাপারটা, অর্থাৎ পুঁজিবাদ থেকে সমাজতন্ত্র প্রতিষ্ঠা কিভাবে হবে। তারা বলেছেন যে কীভাবে হবে সে কথা উল্লেখ করেননি, তবে এইটুকু তারা বলেছেন যে শ্রমিক এবং মালিকের মধ্যে সমঝোতা তৈরি হবে। শ্রমিক এবং মালিকের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না, আপনা আপনি এই দ্বন্দ্বের মীমাংসা হবে। শ্রমিকের স্বার্থের কথা, দুঃখের কথা, দুর্দশার কথা মালিক শ্রেণী উপলব্ধি করবে, আর শ্রমিকও তোমার নিয়মতান্ত্রিক পথে
সাংবিধানিক পথে শান্তিপূর্ণভাবে তারা তাদের দাবিকে তুলে ধরবে। তারা ভায়োলেশন করবে না, কোনো আইনকে সশস্ত্র লড়াইয়ের পথে যাবে না, এইটা তারা উপলব্ধি করেছে। কিন্তু এইভাবে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না, কারণ শোষক শ্রেণী তারাই শাসক শ্রেণীকে পরিচালিত করে। তাই শোষক শ্রেণী কখনোই শ্রমজীবী মানুষের স্বার্থ দিকে লক্ষ্য রেখে তারা কারখানার উৎপাদন করে না। কারখানার উৎপাদন পরিচালনার ক্ষেত্রে তারা সবসময়ই কিভাবে শ্রমিককে শোষণ করা যায় সেটাই ভাবে। সুতরাং পুঁজিবাদ থেকে যে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে তার সঠিক ব্যাখ্যা কাল্পনিক সমাজতন্ত্রীরা বা আদি সমাজতন্ত্রীরা তুলে ধরতে পারেননি। 3 নম্বর পয়েন্ট, দেখো, প্রথম যুগের সমাজতন্ত্রবাদী বা আদি যুগের সমাজতন্ত্রবাদী বা কাল্পনিক সমাজতন্ত্রবাদী তারা ঐতিহাসিক দ্বন্দ্ববাদকে তারা তুলে ধরেননি। এটা তারা জানতেন না যে ইতিহাসকে তারা অস্বীকার করেছে। দেখো, প্রথম শ্রেণী ও শোষণ ভিত্তিক যে সমাজ, দাস সমাজ ব্যবস্থা, দাস মালিক, জমির মালিক এবং তারা শোষক, তারা তাদের স্বার্থে, তাদের শ্রেণী স্বার্থকে বজায় রাখবার জন্য দাসদের অত্যাচার নিপীড়ন করবার জন্য রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছে। রাষ্ট্রের সঙ্গে যুক্ত আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, রাষ্ট্রের সঙ্গে যুক্ত জেলখানা, পুলিশ বাহিনী, গোয়েন্দা আমলা সব কিছুই তাদের স্বার্থে তৈরি করেছে। তো এই তৈরি করার ফলে শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত দাসরা লড়াই করেছে, দেশে দেশে লড়াই করে দাস মালিকদের পরাজিত করেছে। তাহলে এখানে দ্বন্দ্ব কাজ করছে। থিসিস হচ্ছে দাস মালিক শ্রেণী, অন্যদিকে অ্যান্টিথিসিস হচ্ছে শোষিত দাস। তারা লড়াইয়ের মধ্য দিয়ে নতুন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে, যেটা হলো সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা। সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থা, এখানেও দ্বন্দ্ববাদ কাজ করেছে। সামন্ত প্রভু তারা জমির মালিক, তারা শোষক, তারা হলো থিসিস অর্থাৎ বাদ। অন্যদিকে ভূমিদাস তারা হলো অ্যান্টিথিসিস। ভূমিদাসদের মধ্যে একটি অংশ ব্যবসায়ী শ্রেণী, শিল্পপতি শ্রেণীতে পরিণত হয়েছে। তারাই ভবিষ্যতে তোমার নেতৃত্ব দিয়েছে ভূমিদাসদের এবং বিপ্লব সংগ্রাম পরিচালনা করে তারা শাসন ব্যবস্থার পরিবর্তন করে নতুন শাসক শ্রেণী অর্থাৎ বুর্জোয়া শ্রেণী শাসন ক্ষমতায় এসতে এবং অর্থনীতির ক্ষেত্রে পুঁজিবাদ প্রতিষ্ঠিত করেছে সামন্ততান্ত্রিক জায়গায়। তাহলে এই যে ভাবে একটা দ্বন্দ্বমূলক বস্তুবাদ দ্বান্দ্বিক পদ্ধতি ইতিহাসগতভাবে প্রয়োগ হয়েছে, অতীতে প্রয়োগ হয়েছে, সে কথা কাল্পনিক সমাজতন্ত্রবাদী বা অবাস্তব একটা কাল্পনিক একটা প্রবণতার মধ্য দিয়ে তারা উপলব্ধি করেননি, তারা তুলে ধরতে পারেননি। দ্বান্দ্বিক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, সে কথা তোমার কাল্পনিক সমাজবাদীরা উল্লেখ করেননি। আমরা একটা কথা মনে রাখবো যে শ্রমিক আর মালিকের স্বার্থ পরস্পর বিরোধী। অতীতের দাস সমাজের দাস মালিক এবং দাস কৃতদাস তাদের স্বার্থ ছিল পরস্পর বিরোধী, এ কথা সত্য, ইতিহাস তার প্রমাণ দিয়েছে। সামন্ততান্ত্রিক সমাজে সামন্ত প্রভু জমির মালিক, অন্যদিকে ভূমিদাস, তাদের স্বার্থ পরস্পর বিরোধী। সেখানে সামন্ত প্রভুরা ভূমিদাসদের শোষণ করবে, এটা খুব স্বাভাবিক। তো এই যে এই যে পুঁজিবাদী সমাজে যারা শোষিত বঞ্চিত, তাহলে অতীতের সমাজগুলিতে যারা শোষিত বঞ্চিত তারা লড়াই করে সমাজের পরিবর্তন ঘটিয়েছে। কিন্তু কাল্পনিক সমাজতন্ত্রবাদীরা তারা তো বলছেন না যে শ্রমজীবী মানুষ লড়াই করে তোমার জয়লাভ করবে, কিন্তু লড়াই হবেই তাদের মধ্যে। তার কারণ অতীত ইতিহাস প্রমাণ দিয়েছে যে শোষিত বঞ্চিত মানুষ তারা লড়াই সংগ্রাম করে শোষক শ্রেণীকে পরাজিত করবেই। তাই বর্তমান পুঁজিবাদী সমাজে যারা শ্রমজীবী মানুষ, সর্বহারা মানুষ, যারা উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত, তারা লড়াই করবে এবং এই লড়াই শুধু করবে না, করবেই। এই লড়াইয়ে যারা জয়লাভ করবে, তার কারণ অতীতে শোষিত মানুষ লড়াই করে জয়লাভ করেছে। এই সব কথা তোমার আদি যুগের সমাজতন্ত্রবাদীরা
সমাজতন্ত্রে যারা বিশ্বাস করেছেন তারা কিন্তু উল্লেখ করেননি। মালিক এবং শ্রমিকের স্বার্থ পরস্পর বিরোধী, তাই তাদের মধ্যে শ্রেণীগতভাবে সংগ্রাম অনিবার্য। 4 নম্বর পয়েন্ট, আদি সমাজতন্ত্রীরা মনে করেন, কি মনে করেন, যে সমাজের উপর থেকে পরিবর্তন আসবে, অর্থাৎ যারা শোষক শ্রেণী, যারা পুঁজিবাদী সমাজের শিল্পপতি, তারা মালিক হিসাবে তারা শোষণ করবে না, তারা শ্রমজীবী মানুষের যে দাবি, তাদের যে অধিকার স্বাধীনতা, সেটা তারা স্বীকার করে নেবে। এইভাবে একটা শোষণ মুক্ত একটা অবস্থা তৈরি হয়ে যাবে এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ মালিক এবং শ্রমিকের মধ্য দিয়ে একটা সুষম সমাজ প্রতিষ্ঠিত হবে। প্রত্যেকটা মানুষ সামর্থ্য অনুযায়ী কাজ করবে, বা প্রত্যেকটা মানুষ যেমন তাদের ক্যাপাসিটি অনুযায়ী, তাদের ক্ষমতা অনুযায়ী কাজ করবে, আর তাদেরকে মজুরি দেবে রাষ্ট্র, মালিক তাদের মজুরি দিবে। এটা কিন্তু কখনোই বাস্তবে সম্ভব না। কাল্পনিক সমাজতন্ত্রীরা এই কথা উপলব্ধি করতে পারেননি। 5 নাম্বার, কাল্পনিক সমাজতন্ত্রীরা বা প্রথম যুগের সমাজতন্ত্র সম্পর্কে যারা ব্যাখ্যা দিয়েছেন, তারা কার্ল মার্কসের সারপ্লাস ভ্যালুকে উপলব্ধি করতে পারেননি। কার্ল মার্কস পুঁজিবাদী সমাজে যে শ্রমিক শোষণ হয়, শ্রমিকরা দরিদ্র হয়, তার মূলে রয়েছে মালিক শ্রেণীর শোষণ। মালিক ওনারশিপ ভোগ করে, মালিক মানে অর্গানাইজ করে শিল্পকে, তারা স্বাভাবিক মুনাফা অর্জন করবে। মালিকের যে লাভ, সেই লাভ হচ্ছে উৎপাদন ব্যয়ের মধ্যে থাকে, কিন্তু শ্রমিকরা যে নির্দিষ্ট সময় কাজ করে, সেই নির্দিষ্ট সময়ের মজুরি তারা পায় না, অল্প সময়ের তারা অল্প মজুরি পায়, আর বাকি মজুরিটা মালিক মুনাফা আকারে ভোগ করে, এবং এটাই হলো শ্রমিক শোষণ। তাই লেবারকে শোষণ করে মালিক শ্রেণী। এই যে ধারণা, সারপ্লাস ভ্যালুর যে ধারণা, সেটা কাল্পনিক সমাজবাদীরা তুলে ধরতে পারেননি। পরবর্তীকালে আমরা দেখব যে মার্কস এবং মার্কসের অনুগামী তারা ব্যাখ্যা দিয়েছেন। মার্কসবাদীদের মতে যে সমাজতন্ত্র একমাত্র শ্রেণী সংগ্রাম, বিপ্লব এর মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হবে। প্রোডাকশনের যে প্রফিট, সেই প্রফিটটা কিন্তু মালিকের প্রাপ্য নয়, প্রফিটটা হচ্ছে শ্রমিকের প্রাপ্য। এই সমস্ত বক্তব্য কাল্পনিক সমাজতন্ত্রে বিশ্বাসী ব্যক্তিরা, থিঙ্কাররা তুলে ধরতে পারেননি। 6 নম্বরের তোমার অবাস্তব এবং কাল্পনিক সমাজতন্ত্রবাদীরা বলেছেন যে মানে স্টেটের মাধ্যমেই শ্রমজীবী মানুষের উন্নতি হবে, কিন্তু স্টেটের মাধ্যমে শ্রমজীবী মানুষের উন্নতি সম্ভব না। স্টেট সৃষ্টি হয়েছে শোষকের হাতিয়ার হিসাবে। আদিম সাম্যবাদী সমাজে শ্রেণী বিরোধ, শ্রেণী সম্পদের উপর ব্যক্তি মালিকানা ছিল না, শ্রেণী ছিল না, শ্রেণী বিরোধ ছিল না, রাষ্ট্র ছিল না। দাস সমাজই প্রথম শ্রেণীভিত্তিক সমাজ ব্যবস্থা। দাস মালিকরা শ্রেণী স্বার্থ কায়েম রাখার জন্য এবং দাসদের উপর অত্যাচার নিপীড়ন চালানোর জন্য পুলিশ বাহিনীর নিপীড়নকারী শক্তিকে ব্যবহার করেছে। তারা কখনোই শোষিত মানুষের স্বার্থে রাষ্ট্রকে ব্যবহার করেনি। সামন্ততান্ত্রিক সমাজেও রাষ্ট্রকে সামন্ত শ্রেণী তাদের স্বার্থে ব্যবহার করেছে, পুঁজিবাদী সমাজেও তাই ব্যবহার করছে। সুতরাং এই যে পুঁজিবাদী সমাজে, এই পুঁজিবাদী সমাজের যে উন্নতি, শ্রমজীবী মানুষের যে উন্নতি, সেটা সম্ভব না। পুঁজিবাদী সমাজের উন্নতি, জাতীয় আয়, উৎপাদন বৃদ্ধি সবটা মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়। জাতীয় আয়ের সুষম বন্টন হয় না, উৎপাদিত পণ্যের সমবন্টন হয় না, যার ফলে সম্পদের মালিকানা মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হচ্ছে। এই সমস্ত কথা কিন্তু আদি যুগের সমাজতন্ত্রবাদীরা উল্লেখ করেননি। 7 নম্বর সমালোচনা, উৎপাদন ব্যবস্থাকে স্টেট নিয়ন্ত্রণ করবে, উৎপাদন ব্যবস্থাকে স্টেট নিয়ন্ত্রণ করবে, এই বক্তব্য তুলে ধরেননি আদি সমাজতন্ত্রবাদীরা বা প্রথম যুগের সমাজতন্ত্রবাদীরা। উৎপাদনের উপকরণের উপর ব্যক্তিগত মালিকানাকে বজায় রেখে কখনোই
তোমার সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। আর উৎপাদিত পণ্যের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ না থাকলে, উৎপাদিত পণ্য তোমার সুষমভাবে শ্রমজীবী মানুষের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে বন্টন করে দিবে, এই যে ব্যবস্থা, সেই ব্যবস্থার কথা কিন্তু ভাবেননি কল্পনাবাদী বা কাল্পনিকবাদী বা অবাস্তববাদী বা আদি যুগের সমাজতন্ত্রবাদীরা। যাই হোক, আমরা 7টা পয়েন্টে সমালোচনা করলাম। তো আমরা যে সমালোচনাগুলো করলাম সেটা কিন্তু মানে সঠিক বক্তব্য, যুক্তি অবশ্যই আছে, কিন্তু তার মানে এই নয় যে কাল্পনিক সমাজবাদীরা তাদের অবদান নেই, তাদের কোনো অবদান, তারা মূল্যবান কথা বলেননি, এ কথা আমরা বলতে পারি না। তো এই তত্ত্বের একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, যার কারণ তারা প্রথম উল্লেখ করেছেন যে পুঁজিবাদী সমাজে শ্রমিক শোষণ হয়, আর পুঁজির মালিক ক্যাপিটালিস্ট, তারা শোষণ করে বলেই শ্রমজীবী মানুষ শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, এবং পুঁজির মালিকদের হাতেই রাজনৈতিক যে ক্ষমতা থাকে সেই কথা তারা উল্লেখ করেছেন। আর যেটা বিজ্ঞান ভিত্তিক সমাজতন্ত্র, সায়েন্টিফিক সোশ্যালিজম, যেটা আমরা মার্ক্সবাদে আলোচনা করবো, পরের ভিডিও আমি আলোচনা করব মার্ক্সীয় সমাজতন্ত্র, এটা সায়েন্টিফিক সোশ্যালিজম, এটা ইউটোপিয়ান সোশ্যালিজম নয়। তো এই মার্ক্সবাদ যেটা তৈরি হয়েছে কার্ল মার্ক্সের মতবাদের 3টি উৎস, তার মধ্যে তোমার ফ্রান্সের আদি যুগের যে সমাজতন্ত্রের ব্যাখ্যা, সেই সমাজতন্ত্রের ব্যাখ্যা হলো মার্ক্সবাদের একটি উৎস। কার্ল মার্ক্স যে শ্রমিক শোষণ, শ্রমিক মালিকের যে লড়াই, সেই শ্রমিক এবং মালিকের স্বার্থ পরস্পর বিরোধী, এই সমস্ত শ্রমিক শোষিত, বঞ্চিত, এই সমস্ত কথা, এবং শ্রমিক যে একটা শ্রেণীগতভাবে লড়াই দেবে, এটা শ্রমিকের শ্রম একটা সামাজিক রূপ লাভ করে, এই যে ব্যাখ্যা, এটা মার্ক্স বলেছেন, এটা কিন্তু কাল্পনিক সমাজবাদীদের অনুসরণ তিনি করেছেন। তাই মার্ক্সবাদের অন্যতম উৎস হিসাবে কাল্পনিক সমাজতন্ত্রের যে বক্তব্য, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তোমরা ভিডিও দেখবে। আজকে আমি আর ভিডিও বড় করছি না, আজকের মতো আমি এখানেই আলোচনা শেষ করলাম।